সোসাইটি ফর দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্টের পক্ষ থেকে পড়ছি চন্দ্রলেখা সিনহা, বাংলা পঞ্চম শ্রেণী, পাতাবাহার। সূচিপত্র: গল্প বুড়ো, সুনির্মল বসু, পৃষ্ঠা 1। 2 গুণহাস লীলা মজুমদার, পৃষ্ঠা 6। 3 দারোগাবাবু এবং হাবু, ভবানীপ্রসাদ মজুমদার, পৃষ্ঠা 11। এতোয়া মুন্ডার কাহিনী 4 মহাশ্বেতা দেবী, পৃষ্ঠা 16। 5 পাখির কাছে ফুলের কাছে আল মাহমুদ, পৃষ্ঠা 26। 6 ওরে গৃহবাসী গান রবীন্দ্রনাথ ঠাকুর, পৃষ্ঠা 29। 6 বিমলার অভিমান নবকৃষ্ণ ভট্টাচার্য, পৃষ্ঠা 30। 7 ছেলেবেলা রবীন্দ্রনাথ ঠাকুর, পৃষ্ঠা 35। 8 মাঠ মানে ছুট কার্তিক ঘোষ, পৃষ্ঠা 40। 9 পাহাড়িয়া বর্ষা সুরে, পৃষ্ঠা 44। 10 লিমেরিক এডওয়ার্ড লিয়ার, তর্জমা সত্যজিৎ রায়, পৃষ্ঠা 49। 11 ঝড় মৈত্রী দেবী, পৃষ্ঠা 52। 12 মধু আনতে বাঘের মুখে শিবশঙ্কর মিত্র। 13 মায়াতরু অশোক বিজয় রাহা, পৃষ্ঠা 64। 14 ফণিমনসা বনের পরী বীরু চট্টোপাধ্যায়, পৃষ্ঠা 69। 15 বৃষ্টি পড়ে টাপুর টুপুর রবীন্দ্রনাথ ঠাকুর, পৃষ্ঠা 80। 16 বোকা কুমিরের কথা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, পৃষ্ঠা 85। চল 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 কাজী নজরুল ইসলাম, পৃষ্ঠা 90। গান 17 মাস্টারদা অশোক কুমার মুখোপাধ্যায়, পৃষ্ঠা 91। মুক্তির মন্দির ও সোপানতলে মোহিনী চৌধুরী, পৃষ্ঠা 98। গান 18 মিষ্টি প্রেমেন্দ্র মিত্র, পৃষ্ঠা 99। 19 সাল নবমী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পৃষ্ঠা 102। গান শরৎ তোমার রবীন্দ্রনাথ ঠাকুর, পৃষ্ঠা 113। 20 একলা শঙ্খ ঘোষ, পৃষ্ঠা 114। 21 আকাশের দুই বন্ধু শৈলেন ঘোষ, পৃষ্ঠা 119। 22 বোম্বাগড়ের রাজা সুকুমার রায়, পৃষ্ঠা 127। 23 বই পড়ার কায়দা কানুন, পৃষ্ঠা 130। পৃষ্ঠা 1 রূপকথা চাই গল্প বুড়ো, রূপকথা চাই রূপকথা, সুনির্মল বসু। বইছে হাওয়া উত্তুরে, গল্প বুড়ো থুত্থুরে, চলছে হেঁটে পথ ধরে শীতের ভোরে সত্তরে। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা। ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, বলছে ডেকে হাঁক ছেড়ে, ঘুম ছেড়ে আজ ওত্তরা, আয়রে ছুটে ছোট্টরা, কি আছে মোর তলপিটায়, দেখবি যদি জলদি আয়। 2 কাঁধের ওপর এই ঝোলা, গল্প ভরা মন ভোলা, সত্যি দানব যক্ষীরাজ, রাজপুত্তুর পক্ষীরাজ, মন পবনের দাঁড়খানা, আজ গুবি সব কারখানা, ভর্তি আমার তলপিটায়, দেখবি যদি জলদি আয়। কড়ির পাহাড় সার বাঁধা, মানিক হীরা চোখ ধাঁধা, সোনার কাঠি ঝলমলে, ময়নামতি টলটলে, তেপান্তরের মাঠখানা, হট্টমেলার হাটখানা, আটকাল এই তলপিটায়, দেখবি যদি জলদি আয়। কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী, শীতের প্রখর প্রত্যুষে, আসবে না যে শত্রু সে, ভাঙব তাদের মূর্খতা, বলবো না করূপ কথা। পৃষ্ঠা 3 ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। 1.1 উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমনভাবে ড্যাশ গ্রীষ্ম, শরৎ, শীত, বর্ষা কালে হাওয়া বয়। 1.2 থুত্থুরে শব্দটির অর্থ ড্যাশ চনমনে, জড়সড়, জ্ঞানী, নড়বড়ে। 1.3 রূপকথার গল্পে যেটি থাকে না ড্যাশ দত্তিদানো, পক্ষীরাজ, রাজপুত্তুর, উড়োজাহাজ। 1.4 রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো। আশাপূর্ণা দেবী, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, সত্যজিৎ রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সুনির্মল বসু 1902 থেকে 1975। জন্ম বিহারের গিরিডিতে। সাঁওতাল পরগনার মনোরম প্রাকৃতিক পরিবেশ তার মনে কবিতা রচনার অনুপ্রেরণা জাগায়। প্রধানত ছোটদের জন্য সরস সাহিত্য রচনা করেছেন, যার মধ্যে রয়েছে ছড়া, কবিতা, গল্প, কাহিনী, উপন্যাস, ভ্রমণ কাহিনী, রূপকথা, কৌতুক নাটক প্রভৃতি। ভালো ছবি আঁকতে পারতেন। তার লেখা উল্লেখযোগ্য বই হাওয়ার দোলা, ছানাবড়া, বেড়ে মজা, হইচই, কথা শেখা, ছন্দের টুংটাং, বীর শিকারী ইত্যাদি। সম্পাদিত বই ছোটদের চয়নিকাল, ছোটদের গল্প সংকলন। 1956 সালে ভুবনেশ্বরী পদক পান। রচিত আত্মজীবনী জীবন খাতার কয়েক পাতা
তিনি বাংলা সাহিত্যের এক স্মরণীয় শিশু সাহিত্যিক। গল্প বুড়ো কবিতাটি সুনির্বাল বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। 2.1 লেখালেখি ছাড়াও সুনির্বাল বসু আর কোন কাজ ভালো পারতেন? 2.2 তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখো। 3 এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। থা, রু, ক, প, র, তয় হর্ষ, জ, রা, পু, জ, কর্মূর্ধন্যস্বয় ক্ষীয় দীর্ঘই, রা, প, ব, প, ম, ন, ন, জ, গু, বি, আ। 4 ছন্দের মিল আছে এমন 5 জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। একটি করে দেয়া হলো উত্তুরে থুত্থুরে। 5 বাক্য বাড়াও। 5.1 শীতকালে হাওয়া বইছে, কেমন হাওয়া? শীতকালে উত্তুরে হাওয়া বইছে। 5.2 গল্প বুড়ো ডাকছে, কেমন বুড়ো? 5.3 গল্প বুড়োর মুখ ব্যথা কেন? 5.4 গল্প বুড়ো ঝোলা আছে, কোথায় ঝোলা? 5.5 দেখবি যদি আয়, কিভাবে আসবে? শব্দার্থ উত্তুরে, উত্তর দিক থেকে বয়ে আসে, থুত্থুরে, নড়বড়ে, সত্তরে, জলদি, দ্রুত, তাড়াতাড়ি, রূপকথা, কাল্পনিক গল্প। হাঁক, জোরে ডাক, তল্পি, ঝোলা বা থলে, আজগুবি, অদ্ভুত, সারমাধা, পরপর সাজানো, চোখ ধাঁধা, যা দৃষ্টিকে ধাঁধিয়ে দেয়, নন্দিনী, মেয়ে বা কন্যা, প্রখর, তীব্র, প্রত্যুষ, ভোর, ঝলমলে, উজ্জ্বল। 6 কয়ের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক তল্পি, রূপকথা, ভোরে, পবন, সত্তর। খ কাল্পনিক গল্প, বাতাস, দ্রুত, ঝোলা, বিহানে। 7 ডাক ছেড়ে আর ডাক ছেড়ে শব্দ জোড়ার মধ্যে কি পার্থক্য তা দুটি বাক্য রচনা করে দেখায়। যেমন বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাক ছেড়ে। 8 শব্দ ঝুড়ি থেকে নিয়ে বিশেষ ও বিশেষণ আলাদা করে লেখো। শব্দ ঝুড়িতে আছে উত্তুরে, থুত্থুরে, তল্পি, ঝোলা, জলদি, আজগুবি, সত্তর, শীত, রাজপুত্তুর, কারখানা। 9 পক্ষীরাজের মতো ক প্লাস মূর্ধন্যাস্বর কর্মূর্ধন্যাস্বর ক্ষিয় রয়েছে এমন 5টি শব্দ তৈরি করো। 10 ক্রিয়ার নিচে দাগ দাও। 10.1 বইছে হাওয়া উত্তুরে। 10.2 ডাক ছেড়ে, সে ডাক ছেড়ে। 10.3 আয়রে ছুটে ছোট্টরা। 10.4 দেখবি যদি জলদি আয়। 10.5 চেঁচিয়ে যে তার মুখ ব্যথা। 11 তোমার দৃষ্টিতে গল্প বুড়োর সাজ পোশাকটি কেমন হবে তা একটি ছবিতে আঁকো। 12 নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 12.1 গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে? 12.2 গল্প বুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে? 12.3 গল্প বুড়ো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায়? 12.4 রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে? 12.5 গল্প বুড়ো কাদের তার গল্প শোনাবে না? 13 তোমার পড়া অথবা শোনা একটি রূপকথার গল্প নিজের ভাষায় লেখো। পৃষ্ঠা 6 বুনো হাঁস, লীলা মজুমদার। এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো, দেখতে পাবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। কেউ এত উঁচুতে উঠছে যে কোনো শব্দ নেই, কারো শুধু ডানার শোঁ শোনা যাচ্ছে, আবার কেউ বা বলছে গাঁক গাঁক গাঁক। ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। ওদের বেশি গরমও সয় না, আবার বেশি শীতও সয় না। কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে। অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্রের ওপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে নামে। সেখানে মানুষের বাস নেই, নিরাপদে তাদের শীত কাটে। পৃথিবীর দক্ষিণের আধখানায় আমাদের শীতের সময় গরম, আবার আমাদের গরমের সময় শীত। লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল। তখন শীতের শুরু। মাথার ওপর দিয়ে দলে দলে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। বাড়ির জন্য ওদের মন কেমন করতো। চিঠিপত্র বিশেষ পৌঁছতো না, শুধু রেডিওতে যেটুকু খবর পেত। 7 একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়ল। একটা ঝোপের ওপর নেমে থরথর করে কাঁপতে লাগলো। তারপর ওরা অবাক হয়ে দেখলো আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটা চারদিকে উড়ে বেড়াচ্ছে। বরফ পড়তে শুরু করতেই জওয়ানরা গিয়ে আগের হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো। অন্য হাঁসটা প্রথমে তেড়ে এসেছিল, তারপর ওদের সঙ্গে সঙ্গে নিজে গিয়ে তাঁবুতে ঢুকলো। ভিতরে ছেড়ে দিতেই দেখা গেল প্রথম হাঁসটার ডানা জখম হয়েছে,
তাই বেচারি উঠতে পারছিল না। জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল, সেখানে বুনো হাঁসরা রইল, টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। ওদের দেখাশোনা করা জোয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়ালো। পরের হাঁসটা ইচ্ছা করলেই উড়ে চলে যেতে পারত, কিন্তু সঙ্গীকে ছেড়ে গেল না। সারা শীতকাল দুজনে ওখানে থেকে গেল। আস্তে আস্তে হাঁসের ডানা সারল, তখন সে একটু একটু করে উড়তে চেষ্টা করত। তাঁবুর ছাদ অবধি উঠে আবার ধূপ করে পড়ে যেত। এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। নিচের পাহাড়ে বরফ গলতে শুরু করলো। আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল। তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করলো। এবার দক্ষিণ থেকে উত্তরে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। এদের হাঁসটা আজকাল তাঁবুর বাইরে চড়তো আর মাথার ওপর দিয়ে হাঁসের দল গেলেই চঞ্চল হয়ে উঠত। তারপর একদিন জোয়ানরা সকালের কাজ সেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে। জোয়ানদের বাড়ি ফেরার সময় হয়ে এলো। পৃষ্ঠা ৮। ১ ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। ১.১ আকাশের দিকে তাকালে তুমি দেখো ড্যাশ, ঘরবাড়ি, গাছপালা, পোকামাকড়, মেঘ, রোদ্দুর। ১.২ হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হলো ড্যাশ, কিলিমাঞ্জারো, আরাবল্লী, আন্ডিজ, রকি। ১.৩ এক রকমের হাঁসের নাম হলো ড্যাশ, সোনা, কুনো, কালি, বালি হাঁস। ১.৪ পাখির ডানার ড্যাশ, বো বো, শনশন, শোঁ শোঁ, গাঁক গাঁক শব্দ শোনা যায়। শব্দার্থ ফলা, তীক্ষ্ণ প্রান্ত, সয় না, সহ্য হয় না। হিমালয় পর্বতমালার নাম। দ্বীপ, চারদিকে জলবেষ্টিত স্থান। নিরাপদ, যেখানে ভয় নেই এমন। নির্জন, যেখানে লোকজন নেই। তাঁবু, কাপড়ে তৈরি ছাওয়া, অস্থায়ী বাসস্থান। জখম, আহত, বেচারি, গোবেচারা। ২ কয়ের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। কয় বরফ, বুনো, কুঁড়ি, চঞ্চল, আরম্ভ। ক্ষয় শুরু, হিমানি, বন্য, কলি, অধীর। ৩ সঙ্গী, উ প্লাস গ এমন উয় গয় রয়েছে এরকম ৫টি শব্দ লেখো। ৪ ঘটনাক্রম সাজিয়ে লেখো। ৪.১ দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। ৪.২ হাঁসের ডানা জখম হলো। ৪.৩ সারা শীত কেটে গেল। ৪.৪ বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। ৪.৫ আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটা চারদিকে উড়ে বেড়াচ্ছে। ৯ ৫ শূন্যস্থান পূরণ করো। ৫.১ ড্যাশ একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের ড্যাশ একটা ঘাঁটি ছিল। ৫.২ জোয়ানদের ড্যাশ রাখার খালি জায়গা ছিল। ৫.৩ আস্তে আস্তে হাঁসের ড্যাশ সারল। ৫.৪ দলে দলে ড্যাশ তীরের ফলার আকারে কেবলই ড্যাশ দিকে উড়ে চলেছে। ৫.৫ ড্যাশ গাছে পাতার আর ফুলের ড্যাশ ধরল। ৬ শব্দঝুড়ি থেকে বিশেষ্য বিশেষণ আলাদা করে লেখো। বুনো, জখম, লাডাখ, শীতকাল, বরফ, তাঁবু, গরম, ন্যাড়া, সঙ্গী, নির্জন, বেচারি, চঞ্চল। ৭ ক্রিয়ার নিচে দাগ দাও। ৭.১ বাড়ির জন্য ওদের মন কেমন করত। ৭.২ পাখিরা আবার আসতে আরম্ভ করলো। ৭.৩ দেশে ফিরে ওরা বাসা বাঁধবে। ৭.৪ সেখানে বুনো হাঁসরা রইল। ৭.৫ নিরাপদে তাদের শীত কাটে। ৮ বাক্য বাড়াও। ৮.১ একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়ল। কোথায় নেমে পড়ল? ৮.২ ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে। কোথায় এবং কখন ফিরে যাচ্ছে? ৮.৩ পাহাড়ের বরফ গলতে শুরু করলো। কোথাকার পাহাড়? ৮.৪ আবার ঝোপঝাপ দেখা গেল। কেমন ঝোপঝাপ? ৮.৫ গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল। কেমন গাছে? ৯ বাক্য রচনা করো। রেডিও, চিঠিপত্র, থরথর, জোয়ান, তাঁবু। ১০ পৃষ্ঠা ১০ নম্বর তোমার বইতে যে বুনো হাঁসের ছবি দেওয়া আছে সেটি দেখে আঁকো, রং করো। ১১ নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। ১১.১ জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? ১১.২ জোয়ানরা কি কাজ করে? ১১.৩ দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? ১১.৪ বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত? ১১.৫ হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল? ১১.৬ এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল।
কেমন করে সারা শীতকাল কাটলো, এরপর কি ঘটনা ঘটলো। 12 কোনো পশু বা পাখির প্রতি তোমার সহমর্মিতার একটা ছোট্ট ঘটনার কথা লেখো। লীলা মজুমদার, 1908 থেকে 2007। জন্ম কলকাতায়, জ্যাঠামশাই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়িতে, বাবা প্রমোদারঞ্জন রায় বোনের খবর বইয়ের লেখক। শৈশব কেটেছে শিলং পাহাড়ে। 1920 সাল থেকে কলকাতায়। সারা জীবন সাহিত্য চর্চায় তাঁর সঙ্গী ছিল প্রথমে ছোটদের বই বদ্রীনাথের বড়ি, অন্যান্য বিখ্যাত উল্লেখযোগ্য গ্রন্থ প্রদীপিসির বর্মীবাক্স, হলদে পাখির পালক, টংলিং মাকু। ছোটদের জন্য সন্দেশ পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন বহুকাল। বহু পুরস্কারে সম্মানিত, যার মধ্যে রয়েছে রবীন্দ্র পুরস্কার, আনন্দ পুরস্কার, ভারতীয় শিশু সাহিত্যের পুরস্কার। তাঁর লেখা গল্পস্বল্প বই থেকে বুনোহাঁস গল্পটি নেওয়া হয়েছে। 13.1 লীলা মজুমদারের জন্ম কোন শহরে? 13.2 তাঁর শৈশব কোথায় কেটেছে? 13.3 ছোটদের জন্য লেখা তাঁর দুটি বইয়ের নাম লেখো। পৃষ্ঠা 11 দারোগাবাবু এবং হাবু। ভবানীপ্রসাদ মজুমদার। থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেঁদেই হাবু, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড়বাবু। চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি, দুঃখে আমি সারাদিন রাত ভগবানকেই ডাকি। বড়দা ঘরেই 7টা বেড়াল পোষেন ছোট বড়, মেজদা পোষেন 8টা কুকুর যতই বারণ করো। শেষদা পাগল 10টা ছাগল রাখেন ঘরেই বেঁধে, গন্ধে তাদের প্রাণ যায় যায় মরছি কেঁদে কেঁদে। দারোগাবাবু বললে হাবু, তোমরা কি সব ভুলো, সদাই খুলে রাখবে ঘরের জানলা দরজাগুলো। শুনেই হাবু বেজায় কাবু, বললে করুণ সুরে, 150 পোষা পায়রা আমার যাবেই যেসব উড়ে। 13.1 ঠিক কথাটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। 1.1 হাবু থানায় গিয়েছিল বেড়াতে, অভিযোগ জানাতে, চিকিৎসা করাতে, হারানো পাখি খুঁজতে। 1.2 বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না টিয়া, পায়রা, ময়না, কোকিল। 1.3 হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা 175, 150, 170, 25। শব্দার্থ বারণ, নিষেধ বা মানা, সদাই সবসময়, করুণ কাতর বা আর্ত, নালিশ অভিযোগ। 2 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক নালিশ বারণ, পাগল, সদাই, কাবু। খ কাহিল, উন্মাদ, সবসময়, নিষেধ, অভিযোগ। 3 শব্দজুড়ি থেকে বিশেষ ও বিশেষণ আলাদা করে নিয়ে লেখো। পায়রা, কাবু, খুব, নালিশ, করুণ, পোষা, দুঃখ, 4 জন, থানা, বড়বাবু। 4 কেঁদে কেঁদে এরকম একই শব্দকে পাশাপাশি দুবার ব্যবহার করে নতুন 5টি শব্দ তৈরি করো। 5 ক্রিয়ার নিচে দাগ দাও। 5.1 বললে কেঁদেই হাবু। 5.2 7টা বেড়াল পোষেন ছোট বড়। 5.3 বললে করুণ সুরে। 5.4 যাবেই যেসব উড়ে। 5.5 ভগবানকেই ডাকি। 6 বাক্য রচনা করো। নালিশ, ভগবান, বারণ, করুণ, ভোর। 7 ঘটনার ক্রম অনুযায়ী বাক্যগুলি সাজিয়ে লেখো। 7.1 হাবু থানার বড়বাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানালো। 7.2 জীবজন্তুর গন্ধে হাবুর প্রাণ যায় যায়। 7.3 হাবুরা 4 ভাই একটা ঘরেই থাকে। 7.4 বড়দা 7টা বেড়াল, মেজদা 8টা কুকুর, শেষদা 10টা ছাগল ও হাবু নিজে 150 পায়রা পোষে। 7.5 দারোগাবাবুর উত্তর শুনে হাবু বেজায় কাতর হয়ে পড়ল। 8 কবিতাটিতে ছন্দের মিল আছে এমন 5 জোড়া শব্দ লেখো, যেমন হাবু, কাবু। 9 বাক্য বাড়াও। 9.1 হাবু গিয়েছিল কোথায়, কখন। 9.3 বড়দা পোষেন বেড়াল, কয়টি, কেমন। 9.3 হাবু ভগবানকে ডাকে, কেন, কখন। 9.4 দারোগাবাবু বলেন ঘরের জানলা দরজা খুলে রাখতে, কাকে। 9.5 হাবুর পায়রা উড়ে যাবে, কয়টি। ভবানীপ্রসাদ মজুমদার, জন্ম 1953। বাংলা শিশু সাহিত্যে বিশেষ করে ছোটদের ছড়া কবিতার জগতে অত্যন্ত পরিচিত। তাঁর লেখা মজাদার, তবে তাতে শেখার বিষয় থাকে ঢের। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে মজার ছড়া, নাম তাঁর সুকুমার। তাঁর লেখা স্বীকৃতি হিসেবে পেয়েছেন সুকুমার রায় শতবার্ষিকী পুরস্কার, সত্যজিৎ রায় পুরস্কার, শিশু সাহিত্য পরিষদ পুরস্কার, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রদত্ত অভিজ্ঞান স্মারক, ছড়া সাহিত্য পুরস্কার ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় শতাধিক পুরস্কার।
এখনো পর্যন্ত সহজ কথায় সরল ছন্দে বিচিত্র বিষয়ে 16,000-এরও বেশি ছড়া লিখেছেন। 15. 10.1 ছোটদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন দুজন কবির নাম লেখো। 10.2 তোমার পাঠ্য কবিতাটির কবি কে? 10.3 তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখো। 11 নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 11.1 হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? 11.2 হাবুর বর্দা মেজদা ও সেজদা ঘরে কি কি পোষেন? 11.3 হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কিভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয়? 11.4 দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন? 11.5 দারোগাবাবুর কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছিল তা নিজের ভাষায় লেখো। 11.6 তোমার পোষা বা তুমি পুষতে চাও এমন কোনো প্রাণীর ছবি আঁকো বা তার সম্পর্কে বন্ধুকে লেখো। এই কবির আরেকটি কবিতা তোমার পাঠ্য কবিতাটির সঙ্গে মিলিয়ে পড়ো। খোকার বুদ্ধি। দারুণ রেগেই বললে দাদা, করলি কি তুই খোকা? আঁকার কথা প্রজাপতি, আঁকলি শুঁয়োপোকা। পুজোর ছুটির পরেই খাতা দিবি যখন জমা, স্কুলেতে স্যার কি তোকে করবে তখন ক্ষমা? রং তুলি সব সরিয়ে রেখে বললে হেসেই খোকা, আমায় তুমি মিছেই দাদা ভাবছ নেহাত বোকা। লেখাপড়ার কাজে আমি দিই না মোটেও ফাঁকি, এখনো তো পুজোর ছুটির 27টা দিন বাকি। ততদিনেও এটা কি আর থাকবে শুঁয়োপোকা? প্রজাপতি হবেই হবে, নইকো আমি বোকা। পৃষ্ঠা 16 এতো আমুন্ডার কাহিনী মহাশ্বেতা দেবী। পৃষ্ঠা 17 গ্রামটার নাম হাতিঘর, যদিও এখন সেখানে হাতি নেই। মতিবাবুর পূর্বপুরুষেরা যখন মস্ত জমিদার ছিলেন ওদের ছিল হাতি, আর হাতিশালাটা ছিল পাথরের। ওদের সে পাথরের বাড়ি আজও আছে, তাতে 30টা ঘর। একতলার ঘরে দেখবে চাল ডাল গম কত কি। হাতিশালাটায় দেয়াল তুলে ওটা এখন ধান রাখবার গোয়াল ঘর। এ তো আর দাদু বলে এক সময় এটা ছিল আদিবাসী গ্রাম, নাম ছিল শালগেড়িয়া। সাবু আর শাল গাছের পাঁচিল যেন পাহারা দিত গ্রামকে। নামটা বদলে গেল কেন গো? বাবুরা এলো, আমাদের সব নিয়ে নিল। আদিবাসীরা কিছু বলল না? তুই বড্ড বকিস এতোয়া, তোর বাপেরও এত কথা শুধাবার সাহস হতো না। লেখাপড়া জানতাম না, সরকারের আইন কানুন বুঝতাম না, তাতেই আমরা হেরে গেলাম। শুধু এই কথাটি বলো, নিজের দেশ ছেড়ে তোমরা কবে এলে এখানে? হাজার হাজার চাঁদ আগে। হাসিস কেন? এখন কেউ চাঁদ দিয়ে বছর হিসেব করে? আমরা তো করেছি, মরণকাল অবধি তাই করব। আমাদের আদিপুরুষরা দেশ ছাড়লো। সিধু কানু যখন সাঁওতালদের নিয়ে সাহেবদের সঙ্গে যুদ্ধে নামলো, সে কি ভীষণ যুদ্ধ! সাহেবরা জিতে গেল, সাঁওতালরা এদিক সেদিক পালিয়ে বাঁচল। এখানে যারা এসেছিল তারা বন কেটে বসত করলো। সে কি আজকের কথা রে? আমরা মুন্ডারা তখনই এলাম। গাঁয়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকায়। কচি ছেলে, কিছুই জানে না। ওরে, জোর জুলুম না করলে কোনো আদিবাসী কখনো দেশ ছাড়ে না। কত বছর বাদে বিরসা মুন্ডা মুন্ডাদের নিয়ে সাহেবদের উৎখাত করবে বলে লড়াই করলো, সেও এক ভীষণ যুদ্ধ। বনাবন তীর চলে, ওরা দনাদন গুলি চালায়। সাঁওতালরা করলো হুল, আমরা করলাম উলগুলান। হারলাম তো আমরাও। বাতাসের মুখে পাতার মতো আমরা বাংলা, উড়িষ্যা, বিহার, আসাম কত জায়গায় যে গেলাম, কত বন কেটে বসত বসালাম। এখন মুন্ডা সাঁওতাল সব দেশে। পৃষ্ঠা 18 এখানে চলে এলে? ছোটনাগপুর ছাড়লাম, হাঁটতে হাঁটতে সুবর্ণরেখা পার হলাম। সাঁওতালরা খুব খুশি, আদিবাসী আসছে, মানুষ বাড়ছে। ওই যে তোরা বলিস ডুলং নদী, আমরা তাকে বলতাম দরংগাড়া। তখন জঙ্গল যত, জানোয়ার তত। গ্রামে যে লোধা আদিবাসী দেখিস, ওরা বনজীবী মানুষ, বনের সন্তান। বাঘুর দেবতা পুজবে, বাঘ যাতে গরু না খায়। বড়াম মায়ের পূজা দেবে, তিনি রক্ষা করেন। আমরা একসঙ্গে বন কেটে বসত করেছি, তবে জঙ্গল তো মা। জঙ্গল নষ্ট করি নাই। লোধারা তো আজও শিকার করে। বাবু যে বলে তোরা আদিবাসীরাই জঙ্গল কেটে শেষ করেছিস। না রে না, জঙ্গল আর কতটুকু আছে বল? তবু তো জঙ্গল থেকেই কন্দ মূল ফল পাতা জ্বালানি খরগোশ সজারু পাখি। গ্রাম দেবতা যাকে বলি গড়াম, সেও তো বুড়ো শাল গাছটা। যে বাঁচায় তাকে কেউ মারে? গায়ের নামটি হাতিঘর কেন হলো গো? বন কাটলাম, মাটি যেন হেসে উঠল। আর কি, বাবুরা ঢুকে পড়ল। এই হয়ে আসছে চিরকাল।
লেখাপড়া জানি না, সব কিছু নিয়ে নিল ওরা। নতুন নাম দিল হাতিঘর। যা, অনেক বকলাম রে এতোয়া। তা এত কথা জানতে চাইলি যে? এতোয়া কি বলবে ঠাকুরদাকে? বাবুর বাড়ি কাজে যায়, প্রাইমারি স্কুলের চালাঘরের কোল দিয়ে পথ। সাঁওতাল মাস্টার গল্প বলে কি বা? ক্লাস বসতে না বসতে গল্প শুরু করে। গল্পের শুরু কোথায় কে জানে। এতোয়া শুধু শোনে, তখন তারা তীর ছোঁড়ে শনশন। তীরে তীরে আকাশ আঁধার, সে যে কি ভীষণ যুদ্ধ, তার আর কি বলি। কোন যুদ্ধের কথা বলে গো মাস্টার? এতোয়া জানে না তো। মহাভারতের যুদ্ধ, রামায়ণের যুদ্ধ। রোহিণী গ্রামে গিয়ে এতোয়া যাত্রাও দেখেছে, আর রামায়ণ মহাভারতের কথাও যাত্রা দেখে সে জেনে ফেলেছে। মাস্টারের গলা শুনতে শুনতে ও দৌড়ে চলে। মতিবাবু হলো গ্রামের ঠাকুর দেবতা, ছোট্ট এতোয়া তার বাগাল। ওর কাজ গরু ছাগল চড়ানো। হাতিঘর কলকাতা থেকে কত কাছে, তবু কত দূরে। হাওড়া থেকে চলো খড়গপুর, তারপর বসো বাসে, নেমে পড়ো গুপ্তমণি মন্দিরের সামনে। বড়াম্মা দেবী, যিনি সকলকে রক্ষা করেন। পৃষ্ঠা 19। লোধা পুরোহিত পূজা করে। বম্বে রোডে যত বাস ট্রাক চলে সবাই গুপ্তমণির মন্দিরে প্রণামী দেয়। গুপ্তমণি থেকে রোহিণী যাবার বাস পাবে কিনা কে জানে। দক্ষিণ পশ্চিমে হাঁটো না 7-8 মাইল। হাঁটতে হাঁটতে পেরোলে ছোট্ট একটি নদী, যার জল কাঁচের মতো। পেরোলে ছোট ছোট আদিবাসী গ্রাম, তারপর মস্ত গ্রাম। রোহিণী পেরিয়ে দক্ষিণে চলো ডুলং নদী, যার আদিবাসী নাম দরঙ্গাড়া। সে চলেছে নেচে নেচে তোমার সঙ্গে। যেই দেখলে আকাশ ছোঁয়া একটি শাল আর একটি অর্জুন গাছ। গ্রাম হাতিঘর। গাছের গোড়ায় দেখবে পোড়ামাটির মস্ত হাতি, মস্ত ঘোড়া। ছোট ছোট অমন অনেক হাতি, অনেক ঘোড়া। আদিবাসী আদিবাসী সবাই গ্রাম দেবতা বা গড়ামকে পুজো দিয়ে গেছে। ডুলং নদী খানিক বাদেই মিলেছে সুবর্ণ রেখায়। সে যেন গেরুয়া জলের সমুদ্র। ইচ্ছে হলেই নেমে স্নান করতে পারো। জল তো কোমর অবধি ডুবে যাবে না। স্রোত কি জোরালো। এতোয়া ওর প্রিয় মোষটির পিঠে চেপে চলে যায় গেরুয়া সমুদ্র পেরিয়ে কত সময়। এতোয়া কি করে? ও গরু ছাগল মোষ চড়ায়। নামটি এতোয়া কেন গো? রবিবারে জন্মালো যে। সোমে জন্মালে নাম হতো সোমরা, সোমাই, এমনি কোনো নাম। আদিবাসীদের যার ইচ্ছে জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখে। যার ইচ্ছে সে তোমার আমার মতো বাংলা নাম রাখে। এতোয়ার নামটি দিল ঠাকুরদা মঙ্গল মুন্ডা। এ রাজ্যে মুন্ডা, সাঁওতাল, লোধা সবাই বাংলাও বলে, নিজের ভাষাও বলে। এতোয়াকে দেখলে মনে হয় দুরন্ত এক বাচ্চা ঘোড়া, এখনই লাফিয়ে উঠে দৌড় লাগাবে। বয়স তো মোটে 10। মাথায় লালচে চুল, খুব ঝাঁকড়া। সবসময় পরনে একটা খাকি হাফ প্যান্ট। চোখ দুটো জলজলে আর ধারালো। সব দিকে ওর নজর থাকে। ঠাকুরদা বড্ড বুড়ো, ও বড্ড ছোট। ওকে অনেক কথা ভাবতে হয়। একটা শুকনো ডাল, কয়েকটা শুকনো পাতা, সব ওর চোখে পড়ে। সব ও জ্বালানির জন্য কুড়িয়ে নেয়। গ্রামে তো প্রতি সপ্তাহে হাট বসে। হাটের দোকানির দোকান ঝাঁটপাট দিয়ে ও একটি বস্তা চেয়ে নিয়েছে। বস্তাটি ওর সঙ্গে থাকে। পুরনো আমবাগানে বাবুর গরু চড়াতে চড়াতে ও ঠিক কুড়িয়ে নেয় টোকো আম, শুকনো কাঠ, মেটে আলু খুঁড়ে বের করে মাটি থেকে, মজা পুকুরের পাড় থেকে তোলে শাক। সব চলে যায় ওর বস্তায়। তারপর গরু নিয়ে ও ডুলং পেরিয়ে চড়ে ওঠে। ঘন সবুজ ঘাস বনে গরু মোষ ছেড়ে দেয়। এবারেও দৌড় মারে চরের মাঝে সুবর্ণরেখা যেখানে সরু। বাঁশে বোনা জালটা পাতে সেখানে। এখনও রাজা। পৃষ্ঠা 20। এই নদী আকাশ চরের রাজা। নিজেকেই বলে মাছ পেলে মাছ খাবো, শাক তো খাবই। মুদি দাদা মেটে আলুটা নিয়ে যদি নুন তেল মশলা দেয় ওকেই দেব। না দেয় তো মেটে আলুটা আমি আর দাদু খাবো। কি কি খাবো ভাবতে গেলেই খিদে ভুলে যায় গো। এখনও লাফায় আর নদীর জল, কাশবন, বুনো ফুল, আকাশ সকলকে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ। তীর চলছে শনশন, কামান চলছে দনাদন, ঘোড়া ছুটছে খটাখট। কি যুদ্ধ, কি যুদ্ধ। এতোয়া জানে না মাস্টার কোন যুদ্ধের কথা বলে। 1857-58 যুদ্ধের কথা, না অন্য কোনো যুদ্ধ যাতে তীরের সঙ্গে বন্দুকের লড়াই হয়েছিল। মাস্টার তো এক এক দিন এক এক যুদ্ধের কথা বলে। ও জানেও না, পরোয়াও করে না। যুদ্ধ তো হয়েছিল, আবার কি চাই। পৃষ্ঠা 21। আকাশ, ঘাস বনে গুনগুন গুঞ্জন করা উড়ন্ত পতঙ্গ, বাতাসে দুলন্ত হাসন্ত বুনো ফুল, গরুর পাল। কেউ জানে না ছোট্ট এতোয়া এক ভীষণ যুদ্ধের কথা বলে।
গরুর বাগাল আদিবাসী ছেলেকে, ঘাস ফুল নদী, কেউ পাত্তা দেয় না গো। ডুলং আর সুবর্ণরেখা হেসে চলে যায়, বয়ে যায়। অথচ এইসব নদীর তীরেও নাকি একদিন কত যুদ্ধ হয়েছে। সুবর্ণরেখার জলে নাকি এখনো সোনার রেণু পাওয়া যায়, লোকে বলে। এ তো সব বিশ্বাস করে না। তাহলে তো লোধা বুড়ো ভজন ভুক্তার কথাও বিশ্বাস করতে হয়। ভজন বলে, ছিল রে ছিল, সুরবীর এক আদিবাসী রাজা ছিল। বাইরের মানুষ এসে যখন তার রাজ্যপাট কেড়ে নিল, তখন তামার ঘণ্টা তীরধনুক নিয়ে এসে ডুলং নদীতে ঝাঁপ দিল। যদি কেউ ভক্তিভরে তাকে ডাকতে পারে, রাজা তখনই ঘণ্টা বাজাবে ঢং ঢং। তারপর হাতি চেপে ধনুক হাতে উঠে আসবে জল থেকে। বাঘের মতো গর্জনে আকাশটা কাঁপিয়ে বলবে, কে ডাকে আমায়? আমার সেনারা কোথায়? জল থেকে উঠে আসবো, আমার রাজ্য আমার হবে। মাটি ঢেকে দেব জঙ্গলে, আর জঙ্গলের প্রাণী জঙ্গলে মানুষ দিয়ে। সে যেন পাতালে আমি কতদিন অপেক্ষা করব। বলে আর ঘণ্টা বাজায়। ঝড় বাদলের রাতে সব শোনা যায়। ভজন ভুক্তা অন্ধ মানুষ হাটবারে, হাটতলায় ও গল্প বলে, গান গায়। কতদিন এতোয়াকে ঘরে পৌঁছে দিয়েছে, কতদিন বলেছে, কি গল্পই বললে আজ দাদু, সবাই শুনছিল গো। দেখো কতগুলো 10 পয়সা পেয়েছ। এতোয়ারে ছেলে, তুই বড্ড ভালো। স্কুলে যাস না, এই বড় দুঃখ। আমাদের ছেলে মেয়ে গাই চড়াবে, বাবুর বাড়ি, বোন হতে কাঠ আনবে, স্কুলে যায় না রে। অথচ এখন গ্রামে স্কুল। সাঁওতাল মাস্টারটা কত ভালো, ঘরে ঘরে যাবে আর বলবে, ছেলে মেয়ে স্কুলে পাঠাও। আমাদের ঘরে ছেলে মেয়ে পড়তে শিখবে না? আমরাই তো পেটে জ্বালায় ছেলে মেয়েদের পাঠাই না। আমাদের কালে সেই জঙ্গল দিয়ে 4 মাইল যাও তবে পাঠশালা। এখন গ্রামে স্কুল। তবু যা, তুই ঘর যা বাছা, এখন আমি চলে যেতে পারবো। পৃষ্ঠা 22। ঠিক শব্দটি বেছে নিয়ে লেখো। 1.1 গ্রামটার আদি নাম ছিল শালগাড়া, হাতিঘর, হাতিবাড়ি, শালগেড়িয়া। 1.2 মতিবাবু ছিলেন গ্রামের আদিপুরুষ, ভগবান, জমিদার, মাস্টার। 1.3 এতোয়া শব্দটির অর্থ রবিবার, সোমবার, বুধবার, ছুটির দিন। 1.4 সুরবীর ছিলেন একজন সর্দার, আদিবাসী রাজা, বনজীবী, যাত্রাশিল্পী। 1.5 ডুলং, সুবর্ণরেখা নামগুলি পাহাড়ের, ঝর্ণার, নদীর, গাছের। 2 উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। 2.1 আর হাতিশালাটা ছিল ড্যাশ। 2.2 এতোয়ার দাদু বলে, একসময় এটা ছিল ড্যাশ গ্রাম। 2.3 গাঁয়ের বুড়ো সর্দার ড্যাশ নাটিটার দিকে তাকায়। 2.4 তবে জঙ্গলে তো ড্যাশ। 2.5 ড্যাশ স্কুলের চালাঘরের কোল দিয়ে পথ। শব্দার্থ: পূর্বপুরুষ, বাবা ঠাকুরদার বংশের আগেকার লোক, উৎখাত, দূরীভূত, সমূলে উৎপাটিত। হাতিশালা, হাতি রাখার জায়গা। হুল, বিদ্রোহ, উলগুলান, বিদ্রোহ। গোলাঘর, শস্যাগার, ছোটনাগপুর, পূর্ব ভারতের মালভূমি অঞ্চল। আদিবাসী, আদিম অধিবাসী বা জাতি। সুবর্ণরেখা, নদী বিশেষ। সুধাবার, জিজ্ঞাসা বা প্রশ্ন করবার। লোধা, প্রাচীন জনজাতি বিশেষ। সিধু কানু, সাঁওতাল বিদ্রোহের বিখ্যাত 2 নেতা। আধার, অন্ধকার, বসত, বাসস্থান, বাগাল, রাখাল। মুন্ডা, পূর্ব ভারতের প্রাচীন জনজাতি বিশেষ। সমুদ্র, সাগর বা সমুদ্র। 1.4 সুরবীর ছিলেন একজন সর্দার, আদিবাসী রাজা, বনজীবী, যাত্রাশিল্পী। 1.5 ডুলং, সুবর্ণরেখা নামগুলি পাহাড়ের, ঝর্ণার, নদীর, গাছের। এটা আগেই পড়া হয়ে গেছে। শব্দার্থ পড়ছিলাম। সুধাবার, জিজ্ঞাসা বা প্রশ্ন করবার। লোধা, প্রাচীন জনজাতি বিশেষ। সিধু কানু, সাঁওতাল বিদ্রোহের বিখ্যাত 2 নেতা। আধার, অন্ধকার, বসত, বাসস্থান, বাগাল, রাখাল। মুন্ডা, পূর্ব ভারতের প্রাচীন জনজাতি বিশেষ। সমুদ্র, সাগর বা সমুদ্র। জোর, জুলুম, অত্যাচার। টোকো, টক হয়ে গেছে এমন। বিরসা মুন্ডা, মুন্ডা বিদ্রোহের বিখ্যাত নেতা। পরোয়া, তোয়াক্কা, গুঞ্জন, গুনগুন শব্দ। গাই, গরু। 3 অর্থ লেখো। গর্জন, বাগাল, গুঞ্জন, দুলন্ত, গোড়া। 4 বিপরীতার্থক শব্দগুলি লেখো। পূর্বপুরুষ, আদি, কচি, শুকনো, বিশ্বাস। 5 সমার্থক শব্দ লেখো। জল, নদী, সমুদ্র, জঙ্গল, গুলান।
ছয়, ক্রিয়াগুলির নিচে দাগ দাও। পৃষ্ঠা 23। 6.1, সাবু আর শাল গাছের পাঁচিল যেন পাহারা দিত গ্রামকে। 6.2, এখন কেউ চাঁদ দিয়ে বছর হিসাব করে? 6.3, ছোটনাগপুর ছাড়লাম। 6.4, জঙ্গল নষ্ট করি নাই। 6.5, যে বাঁচায় তাকে কেউ মারে? 7, দুটি বাক্যে ভেঙে লেখো, একটি করে দেয়া হলো। 7.1, গাঁয়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকায়। গাঁয়ের বুড়ো সর্দার মঙ্গল সে নাতিটার দিকে তাকায়। 7.2, হাতিশালাটায় দেয়াল তুলে ওটা এখন ধান রাখবার গোয়াল ঘর। 7.3, আমাদের কালে সেই জঙ্গল দিয়ে 4 মাইল যাও তবে পাঠশালা। 7.4, এখনও লাফায় আর নদীর জল কাশবন বুনোফুল আকাশ সকলকে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ। 7.5, ডুলং ও সুবর্ণরেখাও হেসে চলে যায়, বয়ে যায়। 8, বাক্য রচনা করো। পাঁচিল, চাঁদ, দেশ, মানুষ, জঙ্গল। 9, কোনটি কোন ধরনের বাক্য লেখো, একটি করে দেয়া হলো। 9.1, স্রোত কি জোরালো, বিস্ময়বোধক বাক্য। 9.2, কচি ছেলে কিছুই জানে না। 9.3, সে যেন গেরুয়া জলের সমুদ্র। 9.4, নামটা বদলে গেল কেন গো? 9.5, কি যুদ্ধ কি যুদ্ধ। 10, কোনটি কোন শব্দ ঝুড়ি থেকে বেছে নিয়ে আলাদা করে লেখো। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। মস্ত, আমাদের, শিকার, তুই, সে, লড়াই, বুড়ো, ভীষণ, ছোট্ট, ও, চড়ায়, রাখে, ঝাঁকড়া, ধারালো, ওঠে, সরু। পৃষ্ঠা 24। 11, নিম্নলিখিত প্রতিটি ক্ষেত্রে দুটি বাক্যকে জুড়ে একটি বাক্য লেখো, একটু করে দেয়া হলো। 11.1, কি গল্পই বললে আজ দাদু, সবাই শুনছিল গো। দাদু আজ এমন গল্প বললে যে সবাই শুনছিল গো। 11.2, এতোয়ারে ছেলে তুই বড্ড ভালো। 11.3, তুই বড্ড বকিস এতোয়া, তোর বাপেরও এত কথা শুধাবার সাহস হতো না। 11.4, বাবুরা এলো, আমাদের সব নিয়ে নিল। 11.5, আদিবাসী আসছে, মানুষ বাড়ছে। 12, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। দি, সি, আ, বা। ব, খা, রে, মূর্ধন্যয় রেফ, দন্তেশয় হর্ষ। গাং, দর্শনরয় আকার র, দ। টয় হর্ষই দর্শনরয় আকার পো, মা। মূর্ধন্যস্বর পু, দি, রু, আ। 13, এলোমেলো শব্দগুলি সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। 13.1, ছাগল কাজ, গরু ওর চড়ানো। 13.2, তীর সনসন তারা তখন ছোঁড়ে। 13.3, আগে হাজার চাঁদ হাজার। 13.4, পাথরের হাতিশালাটা আর। 13.5, সপ্তাহে হাট প্রতি বসে তো গ্রামে। মহাশ্বেতা দেবী, জন্ম 1926, বাবা বিখ্যাত লেখক মনীষ ঘটক বা যুবনাশ্য। মহাশ্বেতা দেবী অধ্যাপনা ছাড়া সাংবাদিক হিসেবেও কাজ করেছেন। তিনি বহুদিন বাংলা, বিহার, উড়িষ্যার অরণ্যভূমির মানুষের জীবনের সঙ্গে রয়েছেন। জনপ্রিয় উপন্যাস ঝাঁসির রানী, নটি, অরণ্যের অধিকার, 1084 মা। ছোটদের জন্য বিখ্যাত গ্রন্থ গল্পের গরু, ন্যাদোষ, এক কড়ির স্বাদ, নেই নগরের সেই রাজা, বাঘা শিকারী ইত্যাদি। সমাজসেবামূলক কাজে স্বীকৃতি পেয়েছেন ম্যাগসেসে পুরস্কার। সাহিত্য রচনার জন্য একাডেমি পুরস্কার সহ বহু পুরস্কার পেয়েছেন। পাঠ্যাংশটি তাঁর লেখা এতোয়া মুন্ডার যুদ্ধজয় বইয়ের প্রথম পরিচ্ছদ থেকে নেওয়া হয়েছে। 14.1, লেখালেখি ছাড়াও আর কি কি কাজ মহাশ্বেতা দেবী করেছেন। 14.2, আদিবাসী জীবন নিয়ে লেখা তাঁর একটি বইয়ের নাম লেখো। 14.3, ছোটদের জন্য লেখা তাঁর একটি বিখ্যাত বইয়ের নাম লেখো। 15, নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় লেখো। 15.1, সেও এক ভীষণ যুদ্ধ, কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে? 15.2, গাঁয়ের নাম হাতিঘর হলো কেন? 25। 15.3, ভজন ভুক্তা এতোয়াকে কি বলতো? 15.4, হাতিঘরে কেমনভাবে যাবে সংক্ষেপে লেখো। 15.5, এতোয়ার নামটি কেন হয়েছিল? 15.6, এতোয়ার রোজকার কাজের বর্ণনা দাও। 15.7, এখন গ্রামে স্কুল, তবু বক্তা কে, আগে কি ছিল? 16, বাঁ দিকের শব্দের সঙ্গে মিল আছে এমন ডান দিকের শব্দ খোঁজো।
বাঁদিকে রয়েছে হাতি, চাল, গ্রাম, চাঁদ, পাতা। ডান দিকে আছে পল্লী, জ্যোৎস্না, সুর, গাছ, ধান। 17 সংকেতটি অনুসরণ করে একটি গল্প বানাও। নদীর পাড়ে সূর্য অস্ত গেল, কোনো গ্রামে মাদল বাজছে, পরব এসে গেল, এখানে সব স্কুলে ছুটি পড়ে গেছে, এবারের ছুটিতে আমরা বন্ধুরা মিলে। পৃষ্ঠা 26 পাখির কাছে ফুলের কাছে। আল মাহমুদ। নারকোলের এই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে, ঠান্ডা ও গোলগাল। ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর। ঝিম ধরা এই মস্ত শহর কাঁপছিল থরথর। মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ। পাথর ঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ? দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বাঁয়, কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল, আয় আয়। পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘিটার পার এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার। আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল বলল, এসো, আমরা সবাই না ঘুমানোর দল। পকেট থেকে খোলো তোমার পদ্য লেখার ভাঁজ, রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ। দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব, কাব্য হবে, কাব্য হবে, জুড়ল কলরব। কি আর করি, পকেট থেকে খুলে ছড়ার বই, পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। পৃষ্ঠা 27 1 ঠিক শব্দটি, শব্দগুলি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। 1.1 জোনাকি এক ধরনের পাখি, মাছ, পোকা, খেলনা। 1.2 মোড় বলতে বোঝানো হয় গোল, বাঁক, যোগ, চওড়া। 1.3 দরবার শব্দটির অর্থ হল দরজা, সভা, দরগা, দোকান। 1.4 প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হলো কাব্য হবে, মোড় ফিরেছি, কালো জল, ডাবের মতো চাঁদ উঠেছে। শব্দার্থ গোলগাল ভরাট, ছিটকিনি, দরজা জানলা বন্ধ করার হুক, হুড়কো, ঝিম ধরা, অবসন্ন, মিনার সৌধ, গির্জে, গির্জা, খ্রিস্টানদের উপাসনালয়, দরগাতলা, পীরের কবর ও তার সংলগ্ন স্মৃতিমন্দির, উটকো, অপরিচিত, দরবার, সভা, দিঘি, বড় পুকুর, কলরব, কোলাহল, বহু লোকের সমবেত আওয়াজ। ছড়া, শিশু ভোলানো কবিতা। 2 ক সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। কয় রয়েছে চাঁদ, ঠান্ডা, পাহাড়, জোনাকি, দিঘি, জল, ফুল। ক্ষয় রয়েছে গিরি, শশী, শীতল, জলাশয় বা দীর্ঘিকা, খদ্যোত, পুষ্প, নীর। 3 শব্দ ঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য বিশেষণ আলাদা করে লেখো। ঠান্ডা, চাঁদ, লাল, শহর, দরগাতলা, জোনাকি, মস্ত, গোলগাল, উটকো, কলবর। 4.1 থরথর শব্দের বর্ণটি দুবার রয়েছে, এরকম ল বর্ণটি দুবার আছে এমন 5টি শব্দ লেখো, যেমন টল টল। পৃষ্ঠা 28 4.2 কাছে শব্দটিকে নিকটে এবং দেখা করা, এই দুই অর্থে ব্যবহার করে 2টি বাক্য লেখো। 5 ক্রিয়ার নিচে দাগ দাও। 5.1 ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর। 5.2 নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল। 5.3 এসো, আমরা সবাই না ঘুমানোর দল। 5.4 কাব্য হবে, কাব্য কবে, জুড়ল কলরব। 5.5 পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। 6 অর্থ লেখো, ঝিম ধরা, উটকো, দরবার, কলরব, মিনার। 7 সমার্থক শব্দ লেখো, চাঁদ, পাখি, ফুল, গাছ, জোনাকি। 8 বিপরীতার্থক শব্দ লেখো, লম্বা, ঠান্ডা, হেসে, পদ্য, মস্ত। আল মাহমুদ। জন্ম 1936। জন্ম বাংলাদেশের কুমিল্লায়। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় থেকেই তাঁর কবিতা ও গল্প দৈনিক সত্যযুগ পত্রিকায় ছাপা হয়। তিনি যখন 10ম শ্রেণীর ছাত্র তখন বাংলাদেশে ভাষা বিদ্রোহ শুরু হলে তিনি সক্রিয়ভাবে তাতে যোগ দেন। দৈনিক গণকণ্ঠ কাগজের সম্পাদক ছিলেন। উল্লেখযোগ্য কবিতার বই লোক লোকান্তর, কলের কলম, সোনালী কেবিন। তিনি বাংলাদেশের বিখ্যাত কবি। সে দেশের বাংলা একাডেমি পুরস্কার সহ বহু পুরস্কারে সম্মানিত। এই কবিতাটি পাখির কাছে ফুলের কাছে কবিতার বই থেকে নেওয়া হয়েছে। 9.1 কবি আল মাহমুদ কোন দেশের মানুষ। 9.2 তিনি কোন বিখ্যাত আন্দোলনে সামিল হয়েছিলেন। 9.3 তাঁর লেখা একটি বিখ্যাত বইয়ের নাম লেখো। 10 নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো।
10.1 কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন? 10.2 কবি কেন ছিটকানিটা আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন? কবি কেন ছিটকিনিটি আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন? 10.3 বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন? 10.4 শহরে নেই অথচ কবির মনে হলো তিনি দেখছেন এমন কোন কোন জিনিসের কথা কবিতায় রয়েছে? 10.5 সেই রাতে জেগে থাকার দলে কারা কারা ছিল, তারা কবির কাছে কি আবেদন জানিয়েছিল? 10.6 তাদের ডাকে সাড়া দিয়ে কবি কি করলেন? 10.7 10.6 তাদের ডাকা সাড়া দিয়ে কবি কি করলেন? 10.7 রক্তজবার ঝোপের কাছে কাব্যের যে আসর বসেছিল সেই পরিবেশটি কেমন তা নিজের ভাষায় লেখো। 10.8 চাঁদকে নিয়ে তোমার পড়া বা শোনা একটি ছড়া লেখো। পৃষ্ঠা 29 গান ওরে গৃহবাসী, রবীন্দ্রনাথ ঠাকুর। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোলদার খোল। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল দ্বার খোল। বেণুবন মর্মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে, মৌমাছি ফিরে যাচ্ছে ফুলেরও দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বিনা, মাধবী বিতানে বায়ু গন্ধে বিভোল, দ্বার খোল দ্বার খোল। পৃষ্ঠা 30 বিমলার অভিমান, নবকৃষ্ণ ভট্টাচার্য। পৃষ্ঠা 31 খাবো না তো আমি, দাদাকে অতটা ক্ষীর, অতখানা অবনীর, আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামই, খাবো না তো আমি। ফুল আনিবার বেলা যা বিমলা যা, পূজা করি দাও এনে সোনামণি মা, কাঁদিলে দুরন্ত খোকা রাখা তারে ভার, তার বেলা ও বিমলা নে মা একবার, ছাগলেতে নোটে গাছ খেলে যে মুড়িয়ে, জামা একবার গিয়ে দে তোমা তাড়িয়ে, দাদা বসিয়াছে খেতে দাও তোমা নুন, পানটা যে বড় ঝাল দেমা এনে চুন, যার যত ফরমাস সব তুমি করো, তাতে তুমি বিমলাটি বাঁচো আর মরো, খাবারটি আসে যেই আর তারে মনে নেই, তার বেলা রাধু মাধু রামি বামি স্বামী, খাবো না তো আমি। দাদা বড় বেশি বেশি খাবে দাদা তাই, অবু বেশি খাবে আহা সেটি ছোট ভাই, দুধারে সোনার চূড়ো মাঝেতে ছাইয়ের নুড়ো, তাই বুঝি বিমলার কমে গেছে দামি, খাবো না তো আমি। পৃষ্ঠা 32 নিজে ভেবে লেখো। 1.1 তোমার বাড়িতে বাবা মা দাদা ভাই দিদি বোন কে বেশি কাজ করে, তারা কি কি কাজ করে? 1.2 বাড়িতে ছেলেদের তুলনায় মেয়েদের অনেক বেশি পরিশ্রম করতে হয়, এ বিষয়ে তোমার কি মনে হয় তা লেখো। 1.3 ছেলে এবং মেয়ের মধ্যে তফাৎ করা উচিত নয়, এই নিয়ে যুক্তি দিয়ে 5টি বাক্য লেখো। শব্দার্থ ক্ষীর, জাল দিয়ে ঘন করা দুধের মিষ্টি বিশেষ, দুরন্ত দুর্দান্ত ভার কষ্টকর ফরমাস আদেশ, চূড়ো শৃঙ্গ বা শিখর, নুড়ো আগুন ধরাবার জন্য ব্যবহার করা হয় এমন শুকনো খড় বা ঘাসের আঁটি। 2 শব্দযুগলের অর্থ পার্থক্য লেখো। ভার ভাঁড়, বাঁচা বাছা, সোনা দন্তে সহায়কার দন্তে নায়াকার সোনা, আর তালবা সহায়কার দন্তে নায়াকার সোনা। 3 নিচের প্রতিটি শব্দের 2টি করে অর্থ লেখো। বেলা দাম। 4 পাঠ্য কবিতাটি থেকে অন্তমিল খুঁজে নিয়ে লেখো 5টি, একটি করে দেয়া হলো। নুন চুন। 5 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক নুন দুরন্ত ছাই ফরমাস চূড়ো, খ শিখর ভস্য আদেশ দুষ্টু লবণ। পৃষ্ঠা 33 6 শব্দজুড়ি থেকে নিয়ে বিশেষ ও বিশেষণ আলাদা করে লেখো। ক্ষীর বেশি, ছাই দুরন্ত, বিমলা নুন ঝাল, ছোট পান নোটে গাছ, খোকা কম। 7 ক্রিয়ার নিচে দাগ দাও। 7.1 খাবো না তো আমি। 7.2 যা বিমলা যা। 7.3 ও বিমলা নেমা একবার। 7.4 অবু বেশি খাবে। 7.5 দেমা এনে চুন। 8 শূন্যস্থান পূরণ করো। ড্যাশ করি দাও এনে সোনামণি মা। 8.2 কাঁদিলে ড্যাশ খোকা রাখা তারে ভার। 8.3 ছাগলেতে ড্যাশ গাছ খেলে যে মুড়িয়ে। 8.4 পানটা যে বড় ড্যাশ দেমা এনে চুন। 9 যেটা বেমানান তার নিচে দাগ দাও। 9.1 ক্ষীর ছাগল বিমলা অবনী দাদা। 9.2
ফুল রাধু বিমলা সোনামণি মা পূজা। 9.3 সোনার চূড়ো ছায়ের নুড়ো দাদা বিমলা মাধু। 10 বিপরীতার্থক শব্দ লেখো। দাও বড় বেশি ঝাল আসে। 11 বাক্য রচনা করো। ক্ষীর দুরন্ত ছাই নোটে গাছ চুন। পৃষ্ঠা 34। 12 শব্দগুলো ঠিকমতো সাজিয়ে বাক্য তৈরি করো। 12.1 পরিমাণে দাদার কম বিমলার থেকে ক্ষীর। 12.2 হয় বিমলাকে ফুল পূজার আনতে। 12.3 কবে সবার পালন বিমলা ফরমা সব। 12.4 মেয়ে বিমলার অবিচার প্রতি শুধু বলে হয় করা। 12.5 নয় করা ছেলে মেয়ের বৈষম্য মধ্যে উচিত। 13 কোনটি কী ধরনের বাক্য লেখো। 13.1 খাবো না তো আমি। 13.2 যা বিমলা যা। 13.3 ছাগলেতে নোটে গাছ খেলে যে মুড়িয়ে। 13.4 আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামই। নবকৃষ্ণ ভট্টাচার্য 1859 থেকে 1939। শিশু সাহিত্যিক নবকৃষ্ণ ভট্টাচার্যের জন্ম আমতায়, হাওড়ার নারীতে। সংস্কৃত কলেজিয়েট স্কুলে ইনি শিক্ষা গ্রহণ করেন। রচিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য বালক পাঠ, বাঙালির ছবি, শিশু পাঠ, ছেলে খেলা, কবিতা কুসুম, শিশুরঞ্জন, রামায়ণ, ছবির ছড়া, সকালের রীতিকথা, সুখবোধ, ব্যাকরণ, নীতিপাঠ ইত্যাদি। তিনি সখা পত্রিকার সম্পাদক ও মাসিক বসুমতী পত্রিকার সহ সম্পাদক ছিলেন। 14.1 কবি নবকৃষ্ণ ভট্টাচার্য কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। 14.2 তাঁর লেখা উল্লেখযোগ্য দুটি বইয়ের নাম লেখো। 14.3 তিনি কোন কোন পত্রপত্রিকার সম্পাদনার কাজে যুক্ত ছিলেন। 15 নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 15.1 বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়। 15.2 বিমলার ছোট ভাইয়ের নাম কি, সেও তার দাদা বেশি বেশি খাবার পাবে কেন। 15.3 তাই বুঝি বিমলা কমে গেছে দামই, বিমলার দাম কমে গেছে মনে হওয়ার কারণ কি। 15.4 বিমলার প্রতি তোমার অনুভূতির কথা 5টি বাক্যে লেখো। 15.5 খেতে না চেয়ে তুমি বা তোমার বন্ধুরা কখনো প্রতিবাদ জানিয়েছ বা জানানোর চেষ্টা করেছ। যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে সে সম্বন্ধে লেখো। 15.6 বিমলার অভিমান করার কারণ কি তা নিজের ভাষায় 8-10টি বাক্যে লেখো। ছেলেবেলা রবীন্দ্রনাথ ঠাকুর। পৃষ্ঠা 35। আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। ছোট থেকে বড় বয়স পর্যন্ত আমার নানা রকমের দিন ওই ছাদে নানাভাবে বয়ে চলেছে। আমার পিতা যখন বাড়ি থাকতেন তার জায়গা ছিল তেতলার ঘরে। চিলেকোঠার আড়ালে দাঁড়িয়ে দূর থেকে কতদিন দেখেছি, তখনও সূর্য ওঠেনি। তিনি সাদা পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে আছেন, কোলে দুটি হাত জোড় করা। মাঝে মাঝে তিনি অনেক দিনের জন্য চলে যেতেন পাহাড়ে পর্বতে। তখন ওই ছাদে যাওয়া ছিল আমার 7 সমুদ্র পাড়ে যাওয়ার আনন্দ। চিরদিনের নিচে তলায় বারান্দায় বসে বসে রেলিংয়ের ফাঁক দিয়ে দেখে এসেছি রাস্তার লোক চলাচল, কিন্তু ওই ছাদের ওপর যাওয়া, লোক বসতির পিলপে গাড়ি পেরিয়ে যাওয়া, ওখানে গেলে কলকাতার মাথার উপর দিয়ে পা ফেলে ফেলে মন চলে যায়, যেখানে আকাশের শেষ নীল মিশে গেছে পৃথিবীর শেষ সবুজে। নানা বাড়ির নানা গড়নের উঁচু নিচু ছাদ চোখে থাকে, মধ্যে মধ্যে দেখা যায় গাছের ঝাঁকড়া মাথা। আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায়ই দুপুরবেলায়। বরাবর এই দুপুরবেলাটা নিয়েছে আমার মন ভুলিয়ে। ও যেন দিনের বেলাকার রাত্রির বালক সন্ন্যাসীর বিভাগী হয়ে যাবার সময়। খড়খড়ির ভিতর দিয়ে হাত গলিয়ে ঘরের ছিটকিনি দিতুম খুলে। দরজার ঠিক সামনেই ছিল একটা সোফা, সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম। আমাকে পাকড়া করবার চৌকিদার যারা পেট ভরে খেয়ে তাদের ঝিমুনি এসেছে, গা মোড়া দিতে দিতে শুয়ে পড়েছে মাদুর জুড়ে। রাঙা হয়ে আসতো রোদ্দুর, চিল ডেকে যেত আকাশে, সামনের গলি দিয়ে হেঁকে যেত চুড়িওয়ালা। সেদিনকার দুপুরবেলাকার সেই চুপচাপ বেলা আজ আর নেই সেই চুপচাপ বেলার ফেরিওয়ালা। হঠাৎ তাদের হাঁক পৌঁছতো, যেখানে বালিশের ওপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ। দাসী ডেকে নিয়ে আসতো ভিতরে। বুড়ো চুড়িওয়ালা কচি হাত টিপে টিপে পরিয়ে দিত পছন্দ মতো বেলোয়ারি চুড়ি। সেদিনকার সেই বউ আজকের দিনে এখনো বউয়ের পদ পায়নি। 2nd ক্লাসে সে পড়া মুখস্থ করছে।
আর সেই চুড়িওয়ালা হয়তো আজ সেই গলিতেই বেড়াচ্ছে রিক্সা ঠেলে। ছাদটা ছিল আমার কেতাবে পড়া মরুভূমি, ধুধু করছে চারদিক, গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে, আকাশের নীল রং এসেছে ফিকে হয়ে। এই ছাদের মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা দিয়েছিল। আজকাল উপরের তলায় কলের জলের নাগাল নেই, তখন তেতালার ঘরে তার দৌড় ছিল। লুকিয়ে ঢোকা নাবার ঘর, তাকে যেন বাংলাদেশের শিশু লিভিংস্টন এইমাত্র খুঁজে বের করলে। কল দিতুম খুলে, ধারা জল পড়তো সকলের গায়ে। বিছানার একখানা চাদর নিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম। ছুটির দিনটা দেখতে দেখতে শেষের দিকে এসে পৌঁছলো। নিচের দেউড়ির ঘন্টায় বাজলো 4টে। রবিবারের বিকেলবেলায় আকাশটা বিশ্রী রকমের মুখ বিগড়ে আছে। আসছে সোমবারের হাঁ করা মুখের গ্রহণ লাগানো ছায়া তাকে গিলতে শুরু করেছে। নিচে এতক্ষণে পাহারা এড়ানো ছেলের খোঁজ পড়ে গেছে। দিনের আলো আসছে ঘোলা হয়ে। মন খারাপ নিয়ে একবার ছাদটা ঘুরে আসা গেল। নিচের দিকে দেখলুম তাকিয়ে, পুকুর থেকে পাতিহাঁসগুলো উঠে গিয়েছে। লোকজনের আনাগোনা আরম্ভ হয়েছে ঘাটে। বটগাছের ছায়া পড়েছে অর্ধেক পুকুর জুড়ে। রাস্তা থেকে জুড়ি গাড়ির সইসের হাঁক শোনা যাচ্ছে। পৃষ্ঠা 37। ঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। 1.1 চিলেকোঠা হলো কাঠের ঘর, তেতালার ঘর, ছাদের ওপর সিঁড়ির ঘর, বসবার ঘর। 1.2 ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হলো গোবি, সাহারা, থর। 1.3 লিভিংস্টোন ছিলেন ইতালি, জার্মানি, ইংল্যান্ড, স্কটল্যান্ড দেশের মানুষ। 1.4 জুড়ি গাড়ি হলো ঘোড়ায় টানা, হাতিতে টানা, যন্ত্রচালিত, গরুতে টানা গাড়ি। শব্দার্থ: চিলেকোঠা, ছাদের ওপরে সিঁড়ির ঘর, পিলপে গাড়ি, হাতিতে টানা গাড়ি, ঝাঁকড়া, উস্কো খুস্কো, বিবাগী, সংসারত্যাগী, খড়খড়ি, জানলা দরজার কাঠের আবরণ। জুড়ি গাড়ি, 2 ঘোড়ায় টানা গাড়ি। সইস, ঘোড়ার দেখাশোনা করে যে। চৌকিদার, প্রহরী, গা মোড়া, আড় মোড়া, বেলোয়ারি, কাঁচের তৈরি জিনিস। কেতাব, গ্রন্থ বা বই, কিতাব থেকে কেতাব। মরুভূমি, জলহীন, বৃক্ষহীন, বালুময় দেশ। ওয়েসিস, মরুদ্যান। দেউড়ি, সদর দরজা। 2 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক কেতাব, মরুভূমি, ওয়েসিস, সইস, চৌকিদার। খ ঘোড়াকে দেখাশোনা করার লোক, মরুদ্যান, বই, পাহারাদার, শুষ্ক জলহীন স্থান। 3 কোনটি বেমানান খুঁজে নিয়ে লেখো। 3.1 পুকুরের পাতিহাঁস, ঘাটে লোকজনের আনাগোনা, অর্ধেক পুকুর জোড়া, বটগাছের ছায়া, জুড়ি গাড়ির সইস। 3.3 তেতালা ঘর, 7 সমুদ্র, সেকেন্ড ক্লাস, পিলপে গাড়ি। 3.3 চুড়িওয়ালা, ফেরিওয়ালা, সইস, বালক সন্ন্যাসী। 3.4 পিলপে গাড়ি, জুড়ি গাড়ি, রিক্সা, গাড়ি বারান্দা, চিল, 3.5 চিল, রোদ্দুর, দুপুর, লোক বসতি। পৃষ্ঠা 38। 4 তোমার পাঠ্যাংশে রয়েছে এমন 5টি ইংরেজি শব্দ খুঁজে নিয়ে লেখো। 5 চুড়িওয়ালা, চুড়ি প্লাস ওয়ালা, ফেরিওয়ালা, ফেরি প্লাস ওয়ালা। এরকম শব্দের শেষে ওয়ালা যোগ করে 5টি নতুন শব্দ তৈরি করো। 6 শূন্যস্থান পূরণ করো। 6.1 রাঙা হয়ে আসতো ড্যাশ, চিল ডেকে যেত ড্যাশ। 6.2 আমার জীবনের বাইরে ড্যাশ ছাদ ছিল প্রধান ড্যাশ দেশ। 6.3 ড্যাশ তাকে যেন বাংলাদেশের ড্যাশ এইমাত্র খুঁজে বের করলো। 6.4 এই ছাদের মরুভূমিতে তখন একটা ড্যাশ দেখা দিয়েছিল। 6.5 নিচের ড্যাশ বাজলো 4টে। 7 বিশেষ্য বিশেষণ আলাদা করে লেখো। বেলোয়ারি, চুড়ি, মাদুর, ঝাঁকড়া, বিবাগী, গরম, দামি, নীল, গরম, ভোলা, কুকুর, লোকজন। 8 ক্রিয়ার নিচে দাগ দাও। 8.1 হঠাৎ তাদের হাঁক পৌঁছত। 8.2 সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম। 8.3 হাত গলিয়ে ঘরের ছিটকিনি দিতুম খুলে। 8.4 ধারা জল পড়তো সকল গায়ে। 8.5 পুকুর থেকে পাতি হাঁসগুলো উঠে গিয়েছে। ডেভিড লিভিংস্টন। ইংল্যান্ড দেশের পাশেই ছোট একটা দেশ স্কটল্যান্ড, সে দেশের লোক ছিলেন ডেভিড লিভিংস্টন। ইউরোপের মানুষদের মধ্যে তিনি প্রথম। দক্ষিণ আর মধ্য আফ্রিকার অনেকখানি অংশে অভিযান করেছিলেন।
নীল নদের উৎসস্থল টাঙ্গানিকা হ্রদ আর ভিক্টোরিয়া জলপ্রপাত অবধি পৌঁছানোর কৃতিত্ব তাঁরই। জামবেসি ও কঙ্গো নদীপথ ধরে তাঁর অভিযান পৃথিবীর অভিযাত্রার ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। 9. বাক্য রচনা করো। প্রধান, দেশ, বালিশ, মরুভূমি, ধুলো। 10. গ্রাহণ শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে পৃথক বাক্য রচনা করো। বিপরীতার্থক শব্দ লেখো। আড়াল, চুপ, আনন্দ, গলি, ফিকে। 12. অর্থ লেখো। মূর্তি, পিলপে গাড়ি, বিভাগী, নাগাল, দেউড়ি। 13. প্রতিশব্দ লেখো। পৃথিবী, পাহাড়, আকাশ, জল, গাছ। 39 পাতা। 14. দুটি বাক্যে ভেঙে লেখো। 14.1 আমার পিতা যখন বাড়ি থাকতেন তার জায়গা ছিল তেতালার ঘর। 14.2 আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায়ই দুপুরবেলায়। 14.3 হঠাৎ তাদের হাঁক পৌঁছতো যেখানে বালিশের ওপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ। 14.4 বিছানার একখানা চাদর নিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম। 14.5 গরম বাতাস হুহু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 থেকে 1941। জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। অল্প বয়স থেকে ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতীয় বালক পত্রিকা নিয়মিত লিখতেন। কথা ও কাহিনী, সহজ পাঠ, রাজর্ষি, ছেলেবেলা, শিশু ভোলানাথ, হাস্যকৌতুক, ডাকঘর, গল্পগুচ্ছ সহ তাঁর বহু রচনায় শিশু কিশোরদের আকৃষ্ট করে। দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন, ছবি এঁকেছেন। 1913 সালে সংস অফারিংসের জন্য প্রথম এশিয়াবাসী হিসেবে নোবেল পুরস্কার পান। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত তাঁর রচনা। পাঠ্যাংশটি তাঁর ছেলেবেলা বই থেকে নেওয়া হয়েছে। 15.1 কলকাতায় রবীন্দ্রনাথের বাড়িটি কী নামে বিশ্বজুড়ে পরিচিত? 15.2 রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য লিখেছেন এমন দুটি বইয়ের নাম লেখো। 15.3 ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত যে কোনো দুটি পত্রিকায় কোন দুটি পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন? 16 নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 16.1 বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কী ছিল? 16.2 তাঁর বাড়ির নিচতলায় বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে কি কি দেখা যেত? 16.3 পাঠ্যাংশে ওয়েসিসের প্রসঙ্গ কিভাবে রয়েছে? 16.4 পাঠ্যাংশে রবীন্দ্রনাথের পিতার সম্পর্কে কি জানতে পারো? 16.5 পিতার কলঘরের প্রতি ছোট্ট রবির আকর্ষণের কথা কিভাবে জানা গেল? 16.6 ছুটি শেষের দিকে এসে পৌঁছলে রবির মনের ভাব কেমন হতো? 16.7 পাঠ্যাংশে কাকে কেন বাংলাদেশের শিশু লিভিংস্টন বলা হয়েছে? 16.8 তুমি যখন আরও ছোট ছিলে তখন তোমার দিন কিভাবে কাটতো? তোমার চারপাশে প্রকৃতি কেমন ছিল তা লেখো।